শিয়াবতীর মন্ডল, নলহাটি বীরভূম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। মুজফ্ফর মন্ডল, হরিণঘাটা নদিয়া, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি প্লেইং ক্রিকেট। রূপঙ্কর কুন্ডু, জাঙ্গিপাড়া হুগলি, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি প্লেইং ক্রিকেট। অর্ক কলে, কান্ডারা বাঁকুড়া, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। শ্রেয়াস ঘোষ, মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রাইটিং পোয়েমস। ষষ্ঠী ঘোষ হাজরা, রামপুরহাট বীরভূম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। প্রিন্স ওঝা, মালদা টাউন, মালদা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রাইটিং পোয়েমস। নয়ন দত্ত, রামপুরহাট বীরভূম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। প্রীতম কুন্ডু, জাঙ্গিপাড়া হুগলি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি প্লেইং ক্রিকেট। শাহিন রাজবি আফরিন, রামপুরহাট বীরভূম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, হবি রিসাইটেশন। রশ্মিতা দে, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হবি রিসাইটেশন। মিম্মা সিদ্দিকী, শুক্তাবাড়ি, কোচবিহার, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিসাইটেশন। অঙ্কিতা ঘোষ, নালিকুল, হুগলি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিসাইটেশন। অরুণিতা সরকার, ঘোড়াঘাটা, সাহেবরাম, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিসাইটেশন। আরিফা খাতুন, সোনাতলা, মালদা, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি রিসাইটেশন। তামান্না সুলতানা, খণ্ডঘোষ, প্রবর্ধমান, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিসাইটেশন। স্বস্তিকা মণ্ডল, বর্ধমান টাউন, পূর্ব বর্ধমান, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, হবি রিসাইটেশন। জাতিজি মণ্ডল, সতীঘাট, বাঁকুড়া, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, হবি রিসাইটেশন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা নিদ্রার আলো এবং আজ আমাদের দ্বারা পরিবেশিত নাটক মৃগতৃষ্ণ। নিদ্রার কোনো আলো হয় না, তবে নিদ্রায় নিদ্রিত মানুষের অবচেতন মনে দেখা স্বপ্ন হয় আলোকময়। অনেক সময় সেই আলোক উজ্জ্বল স্বপ্ন বিদ্যুতের ঝলকানি নেয় বাস্তব রূপ ধারণ করে, আবার কখনো বা তা অধরা স্বপ্নের মরিচিকার নেই স্বপ্ন হয়েই রয়ে যায়। আজ আমরা সেই অধরা স্বপ্নের সুপ্ত কান্না ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের নাটক মৃগতৃষ্ণার মাধ্যমে। হ্যালো 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 হ্যালো। শুরু হচ্ছে নিদ্রার আলো গ্রুপের পরিবেশনায় নাটক মৃগতৃষ্ণা। রচনায় ক্রিস ওঝা, সম্পাদনায় পবিত্র ঘোষ এবং দেবাদিত্য চট্টোপাধ্যায়, নির্দেশনা জয়িতা, দীপ্তাংশু এবং গীত, আলোকসজ্জা সুব্রত, শম্ভুনাথ, অনিমেষ, মিউজিক পরিচালনায় প্রশংসা, সৌম্যদীপ, হিমাংশু, রূপসজ্জায় পারমিতা, সায়নী, বিউটি, রাকেশ, সামগ্রিক পরিচালনা ও ব্যবস্থাপনায় শানু, অনিমেষ, সুদীপ্ত। শুরু হচ্ছে নাটক মৃগতৃষ্ণা। মর্নিং স্টুডেন্ট। মর্নিং ম্যাম। আজ তোমাদের টেস্ট এক্সামের সেকেন্ড টার্ম। তোমাদের মধ্যে দেখলাম ভালো রেজাল্ট। Thank you, ma'am.
সরি ম্যাম। সরি? হোয়াট সরি? শুধু সরি বললেই হবে? আজ টেস্ট এক্সামে ফেল করছো, কাল বোর্ড এক্সামে ফেল করবে। স্কুলের রেপুটেশন সেটা তো একদম ভুলেও নিতে যাবে। না না, এটা হতে দেওয়া যায় না। আমি কালই তোমার প্যারেন্টসকে কল করব। প্লিজ ম্যাম, এমনটা করবেন না প্লিজ। সিট ডাউন। ক্লাস আজ এখানেই শেষ। চলো সবাই। মোবাইল তো বন্ধ ও 3 ঘন্টা পরে বাবু পড়ছিস বাবা? ভালো করে পড়াশোনা কর। এখানে দুধটা রেখে দিলাম, পরে মনে করে খেয়ে নিস কিন্তু বাবা। ঠিক আছে পড়, আসছি আমি। অনেক দূর যাবো। তবে বাবা, আজকে না তোর স্কুলে পরীক্ষার খাতা দেখানোর কথা ছিল? বল, বাকি থেকে বলবি না তো? খাতা? ও হ্যাঁ, দেখাবো বলেছিল, কিন্তু দেখায়নি তো। দিদি বলি অসুস্থ কিনা। দেখায়নি? তাহলে তোর কাছিস কেন? মিথ্যে বলছিস না তো? মিথ্যে? না মা, মিথ্যে কেন বলবো মা? অমর, অমর, বংশের গৌরবে কালি ছিটিয়ে খুব আনন্দ করছো তাই না? ফের, একেবারে ফের। ছি অমর, ছি। তোমার কি আমরা কোনো অভাব রেখেছি? নিজে না খেয়ে কষ্ট করে তোমার পড়াশোনার খরচা চালাই আমরা। চেষ্টা করি যাতে তুমি এই মধ্যবিত্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারো অমর। তোমাকে নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম আমরা, কিন্তু তুমি আজ ফেল করে সেই সব স্বপ্নে একেবারে জল ঢেলে দিলে অমর, জল ঢেলে দিলে। হ্যাঁ? কিন্তু বাবা তো বললো খাতা দেখায়নি নাকি? মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে বলতে শিখেছে তোমার ছেলে। আমাকে স্কুল থেকে ওরা ফোন করেছিল, দেখেছে আমাদের তোমার পুনধর পুত্র কর্মকাণ্ড শোনাবে বলে। ওকে দেখে আমার মনে হচ্ছিল জানো, ও কিছু একটা মিথ্যে কথা বলছে। বাবা, তুই কি না শেষে আমাকে মিথ্যে বললি বাবা? আর সেটাই বা কি করে যাওয়ার থেকে দিন দিন একটা লোভাত তৈরি হচ্ছে সে। আরে নিজের বোনকে দেখেও তো শিখতে পারিস। তোর বোন প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়। তোর দাদা একসময় ইউনিভার্সিটি টপার ছিল রে, কিন্তু তুই আজ ফেল করে আমাদের সব স্বপ্নে একবারে জল ঢেলে দিলি অমর, জল ঢেলে দিলি। বাবা, সকলকে যে পড়াশোনায় ভালো হতে হবে তার তো কোনো মানে নেই। পড়াশোনা করেই কিন্তু সফল হওয়া যায়। দাদাটা কত সুন্দর। বাবা খুব পড়াশোনা করবো। দেবো, তোমাকে দেখি খুব খিদে পেয়েছে আমার। জানোয়ার ছেলে একটা, লজ্জা করে না? বাড়িতে বসে বাবার টাকায় কান্ডে পিন্ডে গেছো, আর পরীক্ষার বেলায় ফেল। বাবা, মারলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? দাদা তো বলছে সে ভালো করে পড়াশোনা করবে। আর কত ভালো করে পড়াশোনা করবে ও, সেটা আমার জানা হয়ে গেছে। তোর যত সব। দাদা, তুই বলতে দিলি না কেন বাবাকে? কেন বলতে দিলাম না তুই শুনলি? কবিতাটা আমার গোপন কথা, কবিতাটা আমার গোপন সুখ, কবিতাটা আমার সত্য বেদনা। লুকাই লুকাই দেয় যে যুগ। আরে পাগলি, কবিতার কথা দিয়ে যখন তখন যেখানে সেখানে বলা যায়। বলবো বলবো সঠিক সময়ে সব বলবো। আর সেই সঠিক সময়টা আসবে কবে? জানি না, জানি না, তবে একদিন দেখিস, আমি জানি একদিন আসবেই। একদিন একদিন সব জায়গায় আমার কবিতা পাবলিশ হবে, সবাই পড়বে আমার কবিতা। তুই যা গিয়ে পড়াশোনা কর। তুই যা পড়তে বস। আমি আসছি রে দাদা। শেষের দিকে দেখতে একবার স্যার আসবো স্যার? কাম ইন প্লিজ। নমস্কার স্যার, আমরা অমলের মা ও বাবা। আপনি ডেকেছিলেন স্যার? ও অমলের মা বাবা, আসুন বসুন বসুন। তা ছেলের রেজাল্টটা দেখেছেন নিশ্চয়ই?
হ্যাঁ স্যার শুনেছি। বাহ, বেশ। জানেন মিস্টার দত্ত, আপনার ছেলে আমাদের স্কুলে একটা রেকর্ড তৈরি করেছে। শুনেছেন সেই খবরটা? না স্যার শুনিনি। শোনেননি নিশ্চয়ই। অতি বিরল সেই রেকর্ড। শুনুন না, আপনার ছেলের মুখেই শুনুন। অমল, প্লিজ টেল দেম। থাক বাবা থাক, কষ্ট করে আর তোমাকে বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। আপনার ছেলে হলো আমাদের স্কুলের প্রথম ফেল স্টুডেন্ট। বড় প্রাউড মোমেন্ট, তাই না? স্যার আপনি দেখবেন স্যার, ও থেকে ভালো করে পড়াশোনা করবে স্যার, আপনি দেখবেন। তার কি প্রয়োজন? কি হবে পড়াশোনা করে? ও এবছর আর কোর্সে বসতে পারবে না। কি বলেন ম্যাডাম? ইয়েস ইয়েস, ও পরের বছরই ট্রাই করবে। এবছর ওর ভালো রেজাল্ট তো দূরের কথা, পাস করার সম্ভাবনাটাই তো 0% স্যার। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার আপনার পায়ে ম্যাডাম, ম্যাডাম আপনি কিছু বলুন না স্যার, প্লিজ স্যার। আপনাদের একবার বলা হলো তো, কান্নাকাটি করে কোনো লাভ নেই। যান যান, আপনারা যান দেখি, অনেক কাজ পেন্ডিং করে আছে আমার। স্যার স্যার আপনার কাছে অনুরোধ করছি স্যার, এইভাবে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দেবেন না স্যার। একটা সুযোগ দিন না স্যার ওকে, একটা সুযোগ। ও আপনাকে পরের বার ভালো রেজাল্ট করে দেখাবে স্যার, একটা সুযোগ দিন স্যার। ওর ভবিষ্যৎ আমরা নষ্ট করছি? ছেলে আপনার এক্সামে ফেল করবে, তার দায় কি আমাদের? ছেলে বাড়িতে পড়াশোনা করবে না, তার দায় আমাদের? আপনারা বাড়িতে বসে কি করেন? ছেলে কি করছে দেখতে পান না? না স্যার না, আপনাদের কোনো দায় নেই, কোনো দোষ নেই স্যার। সব দায় সব দোষ আমার স্যার, আমার। কিন্তু তার শাস্তি আমার ছেলেটাকে এইভাবে দেবেন না স্যার। ওকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ। ও আপনাকে পাস করে দেখাবে স্যার, একটা সুযোগ দিন স্যার। ফেল করলে স্কুলের রেপুটেশনে কালি লাগবে, আর স্কুলের রেপুটেশনে কালি লাগলে, স্কুলের নাম বদনাম হলে তার ক্ষতিপূরণ আপনি দেবেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ প্রয়োজনে আমরা তাই দিতে রাজি আছি স্যার, কিন্তু ওকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন না স্যার। ও এবার আপনাকে পাস কি ভালো নম্বর পেয়ে দেখাবে স্যার, একটা সুযোগ দিন। বেশ ভালো, তাই দিলাম যা। তবে একটা কথা, ও যেন এবারে বোর্ডসে আর ফেল না করে। না না, ও আর ফেল করবেন না স্যার, আপনি দেখবেন ও ভালো নম্বর পেয়ে আপনার স্কুলের নাম উজ্জ্বল করে দেখাবে স্যার, একটা চান্স দিন স্যার, ওই একটা চাপলে chance। বিচিকে বিতে ওকে পড়ে ওকে, বিয়ার ব্যাগ প্লিজ পেলে ডোন্ট উঠে ডু ইমোশনাল যাবি। ড্রামা, ইউ ক্যান লিভ নাও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। মর্নিং স্টুডেন্টস। আজকে আমাদের স্কুল জীবনের শেষ দিন। খুব খারাপ লাগছে। পরের দিনের অপেক্ষা। তারপরে কিন্তু তোমাদের boards exam। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো তো? দেখো, স্কুল জীবনের পর কিন্তু জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সবাই ভালো করে পড়াশোনা করো কিন্তু। আচ্ছা, তোমাদের ভবিষ্যতে কার কি প্ল্যানিং একবার বলো তো? রাজদীপ, তুমি বলো। হ্যাঁ, আমি ভাবছি জেই দেব, তারপর অ্যাডভান্স ইয়ার পরে ভালো আইডিতে অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভালো কোম্পানিতে মোটা প্যাকেজের জব। হ্যাঁ, আইতে বাহ, বেশ ভালো। এবার তুমি বলো দেখি। আমি কিছুই ভাবিনি, এত প্রপার্টি, এত বিজনেস, এনজয় করতে চাই, চাপ নিতে চাই না। এই তুমি বসো বসো। এবার তুমি বলো। আমি ভাবছি একটা স্টার্টআপ। আর তোমাদের? ম্যাম, আমার তো ফিজিক্সটা ভালো লাগে, তাই ভেবেছি ফিজিক্স অনার্স পড়বো। এরপর বিএ থেকে মাস্টার, পিএইচডি, রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছে। এই আর কি। বসো বসো। ম্যাম, আমার তো এগ্রিকালচার লাইনে আর শুভশ্রী, তোমার কি প্ল্যানিং? ম্যাম, আমি ভাবছি নিট দেবো। ভালো, ভালো করে প্রিপারেশন। আর অমর, তোমার কিছু প্ল্যানিং আছে নাকি আরো? ম্যাম, আমার জীবনে একটাই লক্ষ্য, শুধু কবিতা লেখা। কবিতা লিখে মানুষকে আমার চিন্তাধারা সম্পর্কে জানানো, বোঝানো। কবিতা লিখে বিদ্রোহ ঘটানো। কবিতা লিখে মানুষ
মানুষকে প্রশান্তির সাগরে তুলিয়ে নিয়ে যাওয়া, আবার কখনো দুঃখের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া। কিন্তু জানেন ম্যাম, কেউ গ্রাহ্য করে না আমায়, কেউ ভালোবাসে না আমায়। হয়েছে দেখো, ওই জিন্দগি আবার ফেল হয়ে বসো। টেস্ট এক্সামে ফেল করেছো, ঠিক আছে। বোর্ড এক্সামে অন্তত পাসটা করো। ওকে, ক্লাস আজ এখানেই শেষ। চলো তাহলে সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। ম্যাম একদিনও পড়ালেন না। শুভশ্রী, হ্যাঁ চল আমি আসছি। তাড়াতাড়ি আসবি। ব্যাগের কথা কিছু মনে করিস না রে। উনি তো যখন যা পারেন তাই বলেন। উনি কি বোঝেন না কিন্তু কবিতায় বললো? কবিতা না হয় সুখে লিখলি। কবিতা দিয়ে কি আর জীবন অতিবাহিত হয় না? কোনখানে তার সুদা যায় পথ, কোনখানে আঁকা বাঁকা। জীবন যেভাবে অতিবাহিত হওয়ার ঠিক হয়ে যাবে। জীবনে পড়াও আমি করি না। কবিতা আমার প্রাণ, কবিতা আমার শক্তি। আচ্ছা, দিলে যত খুশি নে। দেখিস একদিন তুই খুব বড় লেখক হবি, খুব নাম হবে তোর। বলছিস? হ্যাঁ বলছি। জানিস, শুধু তুই আর আমার পাগলির বোনটা, তোরা আমি বুঝিস জানিস। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। মানে অনেকদিন থেকে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। করতে পারিনি। কি আমার কথা? না বলার জন্য কোনো সাহস জোগাতে হচ্ছে? না, আসলে হয় যদি নিমেষে সব স্বপ্নের মায়াজাল ছিঁড়ে যায়, যদি নিমেষে ভেঙে যায় তাসের ঘর। ও ভগবান, কেন এমন করছিস? বলে ফেল না। রাগ করবি না তো? আরে না রে বাবা। দেখ, কথাটা আমি তোমার মাধ্যমে বলতে পারতাম, কিন্তু কি জানিস, কবিতায় অনেক সময় মিথ্যে মায়া জড়ানো থাকে। আর আমি চাই না আজ আমাদের এই কথোপকথনের মাঝে কোনো মায়ার ছলনা আসুক। একসাথে পিটুয়ার ঘাটে দেখাতে যাবো, এটাই বলছে। আমার এই ভালোবাসার মানুষটাকে সারা জীবন আমার পাশে পেতে চাই। দেখ বাবা, আমি সারা জীবন তোর পাশে থাকবো, তোকে সাপোর্ট করবো, হেল্প করবো, কিন্তু সেটা তোর বন্ধু হিসাবে। তুই সহযোগিতা দেবি, বন্ধু হিসাবে দেখে। আসলে তুই আজকের সাথে রিলেশনশিপে আছিস। কি? আশা করি তুই বুঝবি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমার মতন এরকম একজন বাবুলের ছেলের সঙ্গে শুধু বন্ধুত্ব করা যায়, তাকে ভালোবাসা যায় না, তাই না? দেখ বাবা, তুই আমায় ভুল বুঝিস। না, আমার যা বোঝা তা বোঝা হয়ে গেছে। তুই চলে যা, আমরা সবাই চলে যা আমার জীবন থেকে। আমার কাউকে চাই না, কাউকে না। আমার শুধু কবিতাকে চাই, শুধু কবিতাকে। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই না? জানিস, তুই ছাড়া আর কেউ আমায় ভালোবাসে না। যারা আশ্বাস দেয়, কথা দেয়, তারা সবাই মিথ্যাবাদী সবাই। এই সবচেয়ে কাছের কবিতা, আমার জীবনে কামিয়াব, আমার হৃদয়। জানিস, তোকে ছাড়া আচ্ছাকে আমি আপন মনে করেছি, কাছের মনে করেছি। সবাই আমার জীবনে সব শেষ হয়ে গেল। আমি আবার ফেল করে গেলাম। সব শেষ হয়ে গেল। আজ আমার কাছে আমি সত্যি হেরে গেলাম। সত্যি হেরে গেলাম।
প্রাণ জুম করে মারে লব লব আজ মোর প্রাণ দেখি তোমার চরণ তলে দেব বলিতা বলিতা। কবিতা তুমি তুমি ঘাসের ডাগায় ফুটে থাকা নতুন ফুল, আর আমি তোমার সুগন্ধে ছুটে বেড়ানো ভ্রমরা। কবিতা তুমি খরস্রোতা নদীর তীক্ষ্ণ প্রবাহ, আর আমি তোমার পাদদেশে বয়ে চলা কাকল্পনা। কবিতা তুমি তুমি গভীর গহনে লুকিয়ে থাকা আধার, আর আমি তোমার আলোর খোঁজে বয়ে চলা শুষ্ক বাতাস। কবিতা তুমি তুমি জীবন দাসী হেমলা করবে। আমি তৃষ্ণায় তৃষ্ণার তোমরে তোমাকে সংগ্রেটে কেন এ আধার রাত তুমি আমায় গিলে গিলে খাও, আমার প্রাণের সকল কণা মিশাইল তোমার গাঢ়কে শোনে। দাদা এভাবে ভাবছিস? ভাবছি এই কবিতার প্রতি আমার এত প্রেম একদিন আমায় বড় সজ্জায় সাহিত্য করে। চুপ কর দাদা, কি বাজে বকছিস? বাজে বলছি বুঝি? নয়তো কি? দাদা তোর লেখা কবিতাগুলো আমায় দিস। একজন নতুন পাবলিশারের খোঁজ পেয়েছি, সে নতুন লেখকদের কবিতা ছাপে। কি আমার লেখা পাবলিশ হবে? লোকে পড়বে আমার লেখা? হ্যাঁ দাদা। কিন্তু কি হবে রে বোন, আমার কবিতা ছাপিয়ে কেউ বুঝবে না, সবাই অবহেলা করবে। আর বাবা যদি জানতে পারে? তোকে অত ভাবতে হবে না, তুই খালি তোর লেখাগুলো আমায় দিস। তাই হবে। তবে এই না আমার কবিতাগুলো, আমার কবিতাগুলো নিয়ে চলে গেল না। আমার কবিতা নাকি পাবলিশ হবে, আমার কবিতা লোকে পড়বে। সত্যি? ভুলে গেলি? অমন এই তো অমন এসব কি করছো তুমি? এসব কবিতা হচ্ছে বাবা, কবিতা। বাবা বাবা তুমি আমার কবিতা শুনবে? বাবা তুমি শুনবে আমার কবিতা? কবিতা? ও তবে তোর ফেলের পিছনে এই মহান জিনিসটাই তবে তাই? বাহ বাহ, দারুণ, ঠিক ধরেছো জানো বাবা। কবিতা আজ আমায় টানতে টানতে মৃত্যু পরিত্যাগ করে নিয়ে এসেছে বাবা। মৃত্যু পরিত্যাগ। ছি অমন ছি, তুমি ফেল করেছো অমন, ফেল। আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে অমন। আমার আর সমাজে মুখ দেখানোর কোনো জায়গা নাই অমন। তোমার কি এটুকু লজ্জা বোধ নাই? লজ্জা লজ্জা? বাবা বাবা তুই কেন করলে বাবা আমার সাথে এমনটা? কেন বাবা, কেন তুমি কেন আমার পড়াশোনা শৃঙ্খলে আবদ্ধ করলে বাবা? কেন কেন বাবা কেন? আমার মন কোথা আছে কে জানে, কোন অচেনা দেশে পিঞ্জিরা দিয়ে বাঁধিয়া রাখিলে এই ছড়াছড় শেষে। কেন বাবা কেন, কেন বাবা?
কবিতারা আমার হাই দিল প্রাণের আহুতি, গোপন কথা পারল না বলতে, করেছিল তারা আকুতি, তারা আকুতি করেছিল বাবা, করেছিল বাবা। কবিতা, আমি কবিতা লিখবো, আমি কবিতা লিখবো। ছাড়ো এটা আমার, ছাড়ো। মদ খাচ্ছ তুমি, দিয়েছি তোমার এই শিক্ষা। বেয়াদব ছেলে জন্মেছে একটা ঘরে, বেয়াদব। দাদা হাই ভগবান রেডি হয়ে গেল। দাদা দাদা কথা বলো দাদা। মা ওমা দেখো না দাদা কথা বলছে না। কি হয়েছে বাবা তোর অমর? ওটা তো অমর। কি হয়েছে বাবা তোর? ওটা অমর। কি দাদা দেখ পুলিশ তাড়াতাড়ি। কি হয়েছে বাবা তোর অমর? ওটা বাবা অমর। ওটা বাবা। ওটা বাবা। কি হয়েছে তোর অমর? অমল, অমল, রেডি কর, কি রেডি কর। কে তুমি? আমি কোথায়? ভয়ের কিছু নেই অমল, আমি তোমার বন্ধু। তুমি এখন হসপিটালে রয়েছো। বন্ধু? তুমি তুমি সত্যি আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ অমল, আমি সত্যিকারের বন্ধু। কিন্তু তুমি এখানে এলে কি করে? অমল, আমি এই পৃথিবীর সব জায়গায় যেতে পারি, তাই এখানে আসতে আমার কোনো বাধা হয় না। বন্ধু, আমি খুব কষ্টে আছি জানো। জানি অমল, জানি বলেই তো আজ এসেছি। আচ্ছা অমল, আচ্ছা আমায় একটা কবিতা শোনাবে? কবিতা? কিন্তু কিন্তু কবিতার খাতাটা ছিঁড়ে দিয়েছে বাবা। তাতে কি হয়েছে অমল, তুমি আমার সাথে বলো। এ মিথ্যে মানব, তোমার মিথ্যে সুরে কত লয়েছ প্রাণ। তবে তবে বাজাও রে আজ নব নব গান, নব নব সুরে আজ উদ্ধার করো প্রাণ। উদ্ধার করো যোছনার আলো, উদ্ধার করো বিদ্রোহ, উদ্ধার করো ছোট্ট শিশুটি। না, শিশু তো নয় সে, সে দুঃখ, সে জানিস অমল, এ পৃথিবী মিথ্যে মায়া দিয়ে সাজানো, মিথ্যে মানব, মিথ্যে সমাজ, আর সেই মিথ্যে সমাজের মাঝে লোলুপ স্বার্থ চিন্তিকারী আমাদের মন। তুই চল আমার সাথে, মিথ্যে জগৎ ছেড়ে আমরা সত্যের দেশে গমন করি। চল অমল, চল। অমল চলো অমল চলো। কোথায়? হাত তোল, হাত তোল। আমরা কোথায় যাচ্ছি? মায়াবী জগৎ ছেড়ে বহু দূরে, যেখানে সকলের প্রতিভা সমান দাম পায়। চলো চলো সেই না ফেরার দেশে। বেশ বেশ, তবে চলো আমাকে নিয়ে সেই না ফেরার দেশে। দাদা কি দেও তো। মার মার মার। এটা তুমি কি করলে? আমার ছেলেটাকে কেন এমন করে মারতে গেলে? ও তোমার কি ক্ষতি করতে গেছিল বলো? ও তো শুধু কবিতাই লিখতে চেয়েছিল, আর তো কিছু চাইনি। কেঁদো না মা, দেখে সাইলা। বাবা বাবা, বল, দেখো ভাইয়ের পেপারে এক ছবি বেরিয়েছে বাবা। কি 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 বলছিস? হ্যাঁ, ওর কবিতায় সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে বাবা। 50,000 টাকা পুরস্কার পাবে ভাই। সত্যি বলছিস? আমাদের 50,000
ডাক্তারবাবু ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার আমল এখন কেমন আছে ডাক্তারবাবু? আমি অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। আপনি প্লিজ এই ফর্মটা ফিল আপ করে দিন আর আপনাদের পেমেন্টটা করে দেবেন। আমাদের কিছু ফর্মালিটিস বাকি আছে, সেগুলো করে দিলে আমরা বডি ডিসচার্জ করে দেব। চলুন, আমি যাচ্ছি, চলুন। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতাম, পড়া পারত না। সবগুলো জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো, একেবারে কষ্ট পেত আমার। আমাদের মধ্যে কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ মাস্টার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায় না, সে রোগদূত হতে চেয়েছিল। অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি রোগদূতের কথা সব সফলতা মানদণ্ড কখনোই নম্বরের কথা নয়, প্রতিটি মানুষই আলাদা আলাদা। তার স্বপ্ন, তার অনুভব, তার পথও ভিন্ন। অমল শুধু এক চরিত্র নয়, সে হাজারো এমন কিশোরের প্রতীক যাদের কণ্ঠ কেউ শোনে না। আমরা যেন চেষ্টা করি অন্তত তাদের প্রতিভাকে সম্মানটুকু করতে। তাহলে হয়তো অনেক গল্পের চেষ্টা করতে হবে। সবশেষে এক অজানা কণ্ঠস্বরকে আমরা শ্রদ্ধা জানাই, যে জীবনের কোলাহলে কবিতার মতো নীরবে থাকলেও তার গল্প চিরকাল হৃদয়ে বাজবে।